গুড মর্নিং ক্লাস 6। আশা করছি ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট 1 দেখিয়েছিলাম, অর্থাৎ তোমরা রিসেন্টলি যে অ্যাসাইনমেন্টটা করেছো, আমি খাতাগুলো দেখেছি, বেশ ভালো করেছো, অর্থাৎ ক্লাসগুলো বুঝতে পারছো, এটা বোঝা যাচ্ছে। তো আজকে আমি অ্যাসাইনমেন্ট 2 এটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ তোমাদের যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা এসছে সেই কোশ্চেনটা কীরকম এসছে এবং তার সলিউশনটা আমরা ঠিক কীভাবে করবো সেভাবে আমরা সেটা নিয়েই আজকে মূলত ক্লাস। তাহলে চলো ক্লাসের শুরুতেই প্রথমে অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো আছে, অর্থাৎ যা যা তোমাদের করতে হবে অ্যাসাইনমেন্ট 2 এর জন্য, সেটা আমরা দেখে নিই। স্টুডেন্টস দেখতে পাচ্ছ আমি তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা শো করছি বোর্ডে। আগে কোশ্চেনটা একটু বুঝে নাও, তারপরে কিভাবে করতে হবে, বইয়ের কোন পৃষ্ঠার থেকে কিভাবে লিখতে হবে আমি সব তোমাদের বলে দেব। সো যারা আমার সাথে আছো, দেখতে পাচ্ছি প্রায় 2-3 জন আমার সাথে আছো ইতিমধ্যে, তারা একটু কমেন্ট করবে যে আমার সাউন্ডটা ক্লিয়ার এবং আমি যা দেখাচ্ছি তুমি তা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। যদি ওইরকম হয় তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হবে। সো অ্যাসাইনমেন্টের শুরুতেই দেখো দেয়া আছে যে অ্যাসাইন টেক্সট। অ্যাসাইন টাস্কটা হচ্ছে assign tasks and assign assignment criteria on the basis of revised syllabus to due to COVID-19-20, অর্থাৎ কোভিড এর জন্য যে আমরা যেগুলো ক্লাস কার্যক্রম থেকে পিছিয়ে আছি, অর্থাৎ এক পিস হচ্ছে। সালাম জানিয়েছে সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ সাদিয়া। আশা করছি পুরো ক্লাসটার সাথে থাকবে। আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা বোঝার জন্য কোশ্চেনটা ফার্স্টে শো করা হয়েছে। দেখো যে ফার্স্ট বলছে, দেখো এখানে সেকেন্ড অ্যাসাইনমেন্ট টাস্ক, অর্থাৎ এটা তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট টাস্ক। রিসেন্টলি তোমরা ফার্স্ট অ্যাসাইনমেন্টটা করেছো। লেসন 7 থেকে যে হোল্ডিং হ্যান্ডস নামে একটা কবিতা আছে তোমাদের, সেই হোল্ডিং হ্যান্ডস কবিতার থেকে একটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। কোশ্চেনটা দেখো কি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। অর্থাৎ তোমার যে হোল্ডিং হ্যান্ডস কবিতাটা আছে, সেই কবিতার এটা ভালো করে পড়ে বুঝে তারপর সেই কবিতার যে জাস্টিফাই যে টাইটেলটা জাস্টিফাই করে, দ্যাট মিনস একটা সামারি লাগে, সেটা তোমাকে লিখতে হবে কত লাইনে, 5 লাইনের মধ্যে। আমি তোমাদের একেবারে এক এক করে কবিতার একটা লাইন করে, কবিতার একটা কবিতার তো 2টা ধরনের মিনিং হয়, জানো তো, একটা সার্ভিস মিনিং আর একটা হচ্ছে ইনার মিনিং। আমি পুরোটাই বুঝিয়ে দেবো যাতে তোমরা ইজিলি লিখতে পারো। আচ্ছা, সেকেন্ডলি দেখো লেসন 8 থেকে গ্রোসারি শপিং। গ্রোসারি শপ তো বুঝো, মুদি দোকান, রাইট? আমরা যেটাকে সাধারণভাবে মুদি দোকান বলি, অর্থাৎ যেখানে চাল ডাল তেল নুন এগুলো পাওয়া যায়। এখান থেকে কোশ্চেনটা এসে দেখো, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? তুমি কি কখনো একটা গ্রোসারি শপ ভিজিট করেছো? মানে বলছে যে তুমি কি কখনো কোনো গ্রোসারি শপে গিয়েছো? অ্যান্ড হোয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড উইথ হু উইথ, অর্থাৎ তুমি সেখানে কেন গিয়েছিলে এবং তোমার সাথে কে ছিল? হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? স্টুডেন্টস, এটা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে সবগুলো কোশ্চেন কিন্তু পাস্টে এসছে, অর্থাৎ তুমি অতীতে ভ্রমণ করেছিলে বা কোথাও গিয়েছিলে, দ্যাট মিনস গ্রোসারি শপে গিয়েছিলে বা কারোর সাথে হয়তো গিয়ে থাকতে পারো, সেটা বর্ণনা করবে। এখন তোমার যখন বর্ণনাটা তুমি লিখবে, দ্যাট মিনস 300 ওয়ার্ডসে, তখন কিন্তু তোমার পাস্ট ফর্মে লিখতে হবে। অনেকে প্রেজেন্ট ফর্মে লেখে, সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টাই কাটা যায়। নেক্সট কোশ্চেনটা দেখো, ইফ ইউ আর yet to visit such a shop, যদি তুমি এই ধরনের একটা শপে ভিজিট করে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, এর পিছনে রিজনটা কি? এটাকে বিহাইন্ড, বিহাইন্ড না, উচ্চারণটা হচ্ছে বাহাইন্ড। তো কি বললো যে তুমি যদি গ্রোসারি শপে ভিজিট করে থাকো তাহলে তার পিছনে কি কারণ থাকতে পারে বা কি কারণ ছিল। ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস। বলছে যে যদি ওরকম কিছু হয় তাহলে 300 ওয়ার্ডের মধ্যে, যে 300 ওয়ার্ড বলা হচ্ছে, 300 ওয়ার্ডের মধ্যে একটা শপিং এক্সপিরিয়েন্স লিখবে। শপিং ইনে, টাইটেলটা হবে শপিং ইনে গ্রোসারি শপ, অর্থাৎ মুদি দোকানে কী কী জিনিস থাকতে পারে আমি সেটা তোমাদের দেখাবো এবং কীভাবে লিখতে হয় মোটামুটি একটা হিংস দেবো। তো 300 ওয়ার্ডস বুঝতে পারছো, এটা একটা জাস্ট লাইক এসে, দ্যাট মিনস কম্পোজিশন টাইপ হয়ে যাবে, বেশ বড় হবে। এটা কিন্তু প্যারাগ্রাফ হবে না, বেশ বড় হবে।
প্রায় 2.5 পৃষ্ঠা হয় 300 ওয়ার্ডস কভার করতে গেলে। সো স্টুডেন্টস, আমরা প্রথমে আলোচনা করব আমাদের ফার্স্টে যেটা আছে অ্যাসাইনমেন্টের শুরুতে লেসন 7 হোল্ডিং হ্যান্ডস। তো লেসন 7 হোল্ডিং হ্যান্ডস এটা বোঝার জন্য তোমাকে কিন্তু চলে যেতে হবে পেজ নাম্বার 19, অর্থাৎ তোমার বইয়ের 19 নাম্বার পেজ। তোমার বইয়ের 19 নাম্বার পেজে একটা কবিতা আছে হোল্ডিং হ্যান্ডস টাইটেলে। সেই কবিতাটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। হোল্ডিং হ্যান্ডস নিয়ে একটা কবিতা আছে, আমি তোমাদের দেখাবো এখনই, একটু ওয়েট করতে হবে ফর সেটিং। সো স্টুডেন্টস, কবিতাটা দেখতে পাচ্ছ হোল্ডিং হ্যান্ডস লেখা, এবং সেটা নিচে কিন্তু কতগুলো হাতি দেখতে পাচ্ছ, তাই তো? হাতি যারা একে অন্যের সাথে, আমরা একটু কবিতা শুরু করার আগে হাতিগুলো দেখে নিই কেমন আছে, কি অবস্থায় তারা আছে, কারণ এটার সাথে কবিতার একটা ভালো সম্পর্ক আছে। কারণ এই কবিতাটা হচ্ছে এই তোমার এলিফেন্টদের নিয়ে। এখানে ব্যাপারগুলো দেখো যে তোমরা এখানে 4টা এলিফেন্ট দেখতে পাচ্ছ, 4টা হাতি দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা হাতির এটা হচ্ছে ট্রেল, আর এটা হচ্ছে এর দ্যাট মিনস হ্যান্ডি ট্রাঙ্ক, অর্থাৎ কুণ্ডলি পাকানো তার যে সুর থাকে, আমরা এটাকে সুর বলি, হাতির সুর। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে যে এটা কিন্তু হাতির নাক, অর্থাৎ খুব বড় নাক না, এটাকে আমরা হাতির সুর বলে থাকি। প্রত্যেকটা হাতি দেখো যে এক একটা সুরের সাথে একটা লেজের একটা সম্পর্ক, অর্থাৎ লেজের সাথে অ্যাডজাস্ট করে ঠিক আঁকা হয়েছে। এটা মানে বোঝানো হয়েছে যে এর সাথে একতা, এর সাথে একতা, অর্থাৎ প্রত্যেকের সাথে একটা একতার বন্ধনে আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ একতার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম। মানে হচ্ছে হোল্ডিং হ্যান্ডস বলতে ঠিক তাই বুঝিয়েছে যে হাত ধরে রাখা, অর্থাৎ একতা হয়ে থাকা বা এক হয়ে থাকা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে একতাই বল। আচ্ছা, তো এই হোল্ডিং হ্যান্ডস কবিতার শুরুতেই আমরা চলো দেখি যে ফার্স্টের লাইনগুলো কি আছে। তোমরা মানে দেখতে পাচ্ছ কবিতাটা শুরু হয়েছে হোল্ডিং হ্যান্ডস টাইটেল দিয়ে, অর্থাৎ টাইটেলটা হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, মানে হাত ধরে রাখা বা একতায় থাকা, যেটাকে বলা হয় একতা, সংক্ষেপে বলা যেতে পারে। এবং কবিতাটার কবি হচ্ছেন লিওনোর এম লিঙ্ক, অর্থাৎ তার নাম হচ্ছে LEONORE, লিওনোর এম লিঙ্ক। ওকে, তো চলো দেখি তাহলে লিওনোর এম লিঙ্ক হোল্ডিং হ্যান্ডস নিয়ে কি কবিতা লিখলো এবং কবিতার মিনিংসটা আসলে কি দাঁড়ায়। ফার্স্ট লাইনটা দেখো, এলিফ্যান্টস ওয়াকিং। আমি তোমাদের যে ছবিটা দেখিয়েছিলাম কবিতার শুরুতেই, সেখানে তোমরা দেখতে পেয়েছে যে 4টি হাতি তারা হাঁটছিল। তাই সে আমাদের কবি এখানে ফার্স্ট লাইনে বলছে এলিফ্যান্টস ওয়াকিং, অর্থাৎ হাতিগুলো হাঁটছে, ওয়াকিং মানে কন্টিনিউয়াস, অর্থাৎ হাঁটছে। অ্যালং দ্য ট্রেইল, ট্রেইল মানে হচ্ছে সারিবদ্ধভাবে। ছবিটা মনে করে রাখো, অথবা তোমরা যারা আছো তারা বা টেক্সট বুকটা বের করে 19 পৃষ্ঠা যেয়ে দেখতে পারো, নিচে 4টা হাতির ছবি দেওয়া আছে যারা খুব সারিবদ্ধভাবে হাঁটছে। অ্যালং দ্য ট্রেইলস, তারা খুব সারিবদ্ধভাবে হাঁটছে। আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে আছে। এখন হাতির হাত ধরে থাকা মানে হচ্ছে, কিন্তু হাতির তো আর ওইভাবে হাত নেই, 4টাই পা। তো তারা যে এই যে লেজের সাথে সুরের একটা সম্পৃক্ততা করে একতার বন্ধন দেখাচ্ছে, হেঁটে যাচ্ছে, এটাকে কবি কল্পনা করে বলছে যে হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে আছে, হাত ধরাধরি করে আছে। বাই হোল্ডিং টেইলস, তাদের হাত ধরাটা হচ্ছে যে তারা একে অন্যের সাথে টেইলস, অর্থাৎ লেজের সাথে, সুরের সাথে লেজের একটা সম্পর্ক আছে। ছবিটা দেখতে পারো, হোল্ডিং টেইলস। ওকে, প্রথম 4 লাইনে আমরা কি পেলাম যে হাতিগুলো হেঁটে যাচ্ছে, তারা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে, তারা হাতে হাত রেখে, হাতে হাত রাখা মানে হচ্ছে যে তারা তাদের সুরের সাথে লেজের একটা সম্পর্ক করে অ্যাডজাস্ট করে তারা যাচ্ছে। তাহলে চলো দেখি যে পরের লাইনগুলো কি আছে। আমরা বাই হোল্ডিং টেইলস, যেটাতে শেষ হয়েছিল আমাদের 4th লাইন। 5ম লাইন দেখো, ট্রাঙ্কস অ্যান্ড টেইলস। ট্রাঙ্কস শব্দের অর্থটা তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে সুর, যেটাকে আমরা আমাদের ভাষায় হাতির সুর বলে থাকি। মানে হচ্ছে যে
প্রাণীবিজ্ঞান ভাষায় এটা হচ্ছে হাতির লম্বা নাক, নাকটা খুব লম্বা, হাতির সুর। ট্রাঙ্কস অ্যান্ড টেলস, অর্থাৎ সুরে এবং টেলসে, টেলসে মানে হচ্ছে লেজে। আর হ্যান্ডি থিংস, হ্যান্ডি মানে হচ্ছে কুণ্ডলী, অর্থাৎ আমরা হাতির যে সুরটাকে দেখতে পাই অর্থাৎ লম্বা নাকটাকে দেখতে পাই সেটা কিন্তু হ্যান্ডি থাকে। হ্যান্ডি মানে হচ্ছে যে কুণ্ডলী পাকানো থাকে, অর্থাৎ সবসময় এটা সোজা করা যায়, সোজা সে করতেও পারে, কিন্তু প্রায় সময় দেখা যায় যে সে এটাতে যেহেতু সুখে সুখে রাস্তা চেনে বা সে খাবারটাকে ক্যাচ করে গ্রহণ করার জন্য, তো এই জন্য এটাকে সবসময় সে এক ধরনের মুভিংয়ের মধ্যে রাখে। দ্যাট মিনস এক ধরনের কুণ্ডলী মানে মানে চক্র পাকিয়ে রাখার মতো হয়, সেই জন্য বলা হচ্ছে আর হ্যান্ডি থিংস, অর্থাৎ হাতির এই সুরটা হচ্ছে হ্যান্ডি। ওয়েন এলিফ্যান্ট ওয়াকস, যখন এই এলিফ্যান্টগুলো হাঁটে, অর্থাৎ এই যে হাতিগুলো যখন হাঁটে ইন সার্কাস রিং, অর্থাৎ এই যে এলিফ্যান্টগুলো যখন সার্কাস রিংয়ে, সার্কাস তো চেনো, সার্কাস দেখানো হয় যেখানে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়, বিভিন্ন পশু পাখি খেলা দেখানো হয় বিশেষ করে। তো সার্কাস রিংয়ে তারা যখন তাদের মুভমেন্টগুলো অ্যাক্টিভিটিসগুলো দেখায় বা হাঁটে, তখন তারা কি করে, তখন কিন্তু তাদের কুণ্ডলীগুলো প্রায় পাকানোই থাকে। তো তাহলে চলো দেখি যে কবিতার নিচের অংশে কি আছে। সার্কাস রিং পর্যন্ত আমরা গিয়েছিলাম, তারপর হচ্ছে অ্যান্ড হোয়েন দে ওয়াক, এবং যখন তারা হাঁটে ইন নেভার ফেজ, তারা কিন্তু পড়ে যায় না। সাধারণত হাতে পড়ে যায় না, ঠিক আছে, কিন্তু বলছে যে যখন তারা একসাথে হাঁটে তখন তারা পড়ে যায় না। দ্যাট মিনস তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। লাস্টে 2 লাইন দেখো, দে আর হোল্ডিং হ্যান্ডস, কেন পড়ে যায় না, তারা হাত ধরে আছে, বাই হোল্ডিং টেলস, লেজের মাধ্যমে, অর্থাৎ তাদের সুরের মাধ্যমে সে লেজটাকে ক্যাচ করে ধরে তারা একসাথে মুভ করছে। তো স্টুডেন্টস, এই কবিতাটা দিয়ে যেটা বোঝালো যে এক কথায় যদি তুমি বলো তাহলে জানতে চাইলে বলতে পারি, সেটা হচ্ছে একতাই বল। এখানে আমরা কি দেখলাম যে 4টে হাতি, তোমরা একটু দেখতে পারো, দেখতে পাচ্ছ 4টে হাতি, তাই তো? 4টে হাতি দেখতে পাচ্ছ। আচ্ছা, 4টে হাতি কি অবস্থায় ছিল দেখো, এই যে 4টা হাতি দেখতে পাচ্ছ, 1 2 3 4, ওকে। হ্যাঁ, 4টা হাতি দেখো যে এরা একে অন্যের সাথে, একটা হাতির লেজের সাথে একটা হাতির লেজের সাথে আরেকটা হাতির সুর দিয়ে এইভাবে তারা নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করেছে। অর্থাৎ এই হাতি যেই অবস্থা আছে এটা হচ্ছে একটা বন্ধনের প্রতীক, এটা একটা মজবুত সম্পর্ক, একটা একতা, একটা বন্ধুত্বের প্রতীক। সেটাই বলছে, যদি আমরা একভাবে অর্থাৎ একতা বজায় রেখে যদি নিজেদের মধ্যে শৃঙ্খলা রাখি, অর্থাৎ এই যে শৃঙ্খলটা দেখতে পাচ্ছ, বন্ধন, যেটাকে আমরা বন্ধন বলি, এই যে শৃঙ্খলগুলো দেখতে পাচ্ছ, তাহলে আমাদের মধ্যে কখনো ভাঙন ধরবে না। যেটা এখানে আমরা একটা লাইন পেয়েছিলাম যে দে নেভার ফেল, অর্থাৎ ইট নেভার ফেলস, অর্থাৎ এরা পড়ে যায় না, কারণ তারা একতায় আছে। যখন মানুষ এবং প্রাণী বা যেই হোক না কেন, তাদের মধ্যে যদি একতা থাকে তাহলে তাদের মধ্যে ভেঙে যাওয়া অথবা বিচ্ছিন্ন হওয়া অথবা পড়ে যাওয়ার ভয়টা থাকে না। সেটাই এখানে দেখাচ্ছে যে হাতিগুলো কিভাবে একতাবদ্ধ আছে, এবং তারা সার্কাসে যখন সার্কাস দেখায় তখনও তারা কিন্তু তাদের মধ্যে একটা শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বজায় রাখে। তো কবিতার মূল বিষয়টা যেটা দাঁড়ালো যে আমরা কবিতায় যেটা পেলাম সার্ভিস মিনিং, যেটা হচ্ছে কবিতা থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো যে এরকম, দেখো কবিতাটা কি ছিল, হোল্ডিং হ্যান্ডস, লিওনোর এম ব্লিঙ্ক, সে বলছে যে হাতিগুলো হেঁটে যাচ্ছে অ্যালং দ্য টেইলস, তারা লেজের সাথে সম্পৃক্ত হয়ে, আর হোল্ডিং হ্যান্ডস, তারা তাদের হাত ধরে রেখেছে লেজের মাধ্যমে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, অর্থাৎ তারা কুণ্ডলী, অর্থাৎ তারা সারিবদ্ধভাবে যাচ্ছে সুর দিয়ে। আর হ্যান্ডি থিংস ওয়েন এলিফ্যান্ট ওয়াক্স, এবং কুণ্ডলী পাকিয়ে, অর্থাৎ তাদের এই যে সুরটাকে কুণ্ডলী পাকিয়ে তারা যাচ্ছে in circus, when elephant walks in circus rings, and when they walk in it never fails, অর্থাৎ যখন তারা সার্কাস রিংয়ে হাঁটে তখনও তারা কিন্তু পড়ে যায় না। they are holding hands by holding tails, অর্থাৎ তার টেলসের মাধ্যমে তারা তাদের হাত ধরে রাখে। অর্থাৎ
একে অন্যের সাথে শৃঙ্খলে ডিসিপ্লিনের সাথে যদি আমরা আমাদের সম্পর্ককে টিকিয়ে রাখি তাহলে আমাদের সেই একতাই বল হবে। হাতির দিকে তাকিয়ে দেখো যে একটা হাতি, আমরা সাধারণত জানি হাতি খুব শক্তিশালী প্রাণী, কিন্তু সে কিন্তু একটা শৃঙ্খল প্রাণী বলা যেতে পারে। অর্থাৎ সে তার শক্তিকে প্রয়োগ করে না, সে তাকে কিন্তু সহজেই পোষ মানানো যায়, মানুষ সহজে পোষ মানাতে পারে, যেটা একটা বাঘকে সহজে পোষ মানানো যায় না, খুব টাফ হয়। কিন্তু হাতিকে কিন্তু সহজে পোষ মানানো যায়, কারণ হাতি হিংস্র প্রাণী না, এবং সে তার যে শক্তি আছে সেই শক্তিকে সে কিন্তু প্রকাশ করছে না বা এটাকে তার অপব্যবহার করছে না। অর্থাৎ হাতি দিয়ে কবি আমাদের একতার প্রতীকটা কেন বোঝালো, যে এখানে হাতি শক্তি প্রতীক হওয়া সত্ত্বেও সে তার শক্তিকে অপব্যবহার করছে না, সে তার ক্ষমতার অপব্যবহার করছে না, সে তার ক্ষমতাকে অর্থাৎ তার শক্তিকে শৃঙ্খলার কাজে অর্থাৎ একতার কাজে ব্যবহার করছে এবং তারা একতাবদ্ধভাবে কাজ করছে। এটা নিয়েই আমাদের মূলত কবিতাটা ছিল স্টুডেন্টস। তো আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। তো এই কবিতা থেকে তোমাদের কি করতে হবে, আমি যেটা শুরুতে বললাম আমাদের অ্যাসাইনমেন্টের যেটা ছিল, যে এই কবিতা থেকে তোমাদের, চলো আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটায় ফিরে যাই। সেই কোশ্চেনটা কেমন ছিল সেটা দেখি। আমরা জাস্ট আ মিনিট, আমরা অ্যাসাইনমেন্টের মূল কোশ্চেনটায় ফিরে যাচ্ছি। যেই কোশ্চেনের শুরুতে ছিল যে আমরা ইউনিট 7 থেকে আমরা কি করব। তো ঝাপসা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো, দেখতে পাচ্ছ মনে হয় ক্লিয়ারলি? আচ্ছা, তো এখানে বলছে যে জাস্টিফাই দ্য টাইটেল, জাস্টিফাই দ্য টাইটেল নাম্বার 1 কোশ্চেনটা দেখো, যদি একটু বড় করে দিয়ে তোমাদের দেখতে সুবিধা হবে সম্ভবত। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স। অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস কবিতাটাকে কেন্দ্র করে বা কবিতাকে নিয়ে তুমি 5 লাইনের একটা সামারি লিখবে, যেটাকে কবিতার মূল ভাব যা হয়। আমি তো মূল ভাবটা তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পেরেছো। মূল ভাবটা তুমি ব্যাখ্যা করবে এবং এটাকে 5 লাইনে লিখতে হবে। আচ্ছা, এবার চলো তাহলে চলে যে অ্যাসাইনমেন্ট, যেটা সেকেন্ড কোশ্চেনে আছে, সেকেন্ড অ্যাসাইনমেন্টের লেসন 8 গোসা হিসাব। তো লেসন 8-এর গোসা হিসাব বুঝতে গেলে আমাদের যেতে হবে পেজ নাম্বার 22-তে। তোমাদের যাদের বই তো অবশ্যই আছে, বইয়ে তোমরা 22 নাম্বার পেজে চলে যাবে। 22 নাম্বার পেজে দেখতে পাবে যে এখানে গোসাই শপের যেই একটা লিস্ট আছে, দ্যাট মিনস হচ্ছে যে একটা গোসাই শপে কী কী ধরনের আইটেম পাওয়া যায়। আমাদের সাধারণভাবে একটা ধারণা আছে, তারপরও আমরা ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটা পেজ নাম্বার 22-তে যে গোসাই শপটা আছে সেই গোসাই শপটা শো করার চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। স্টুডেন্টস, গোসাই শপের অর্থাৎ সেকেন্ড কোশ্চেনটা সলভ করার জন্য তোমাকে কিন্তু চলে যেতে হবে পেজ নাম্বার 22-তে। আমি এই দেখো পেজ নাম্বার 22-তে আছি এবং পেজ নাম্বার 22 তোমাদের শো করছি, যেমন পেজ নাম্বার 22-তে কী আছে এবং আমাদের একটা গোসাই শপে সাধারণত কী কী জিনিস থাকে, কী কী উপাদান থাকে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সো দেখতে পাচ্ছ যে একটা গোসাই শপের লিস্ট দেখতে পাচ্ছ, যেখানে কী কী যা আইটেমগুলো এখানে থাকে। দেখো যে একটা গোসাই শপে কী থাকে। ফার্স্ট সাধারণত পটেটো থাকে। পটেটো মানে কি? পটেটো মানে হচ্ছে আলু। টমেটো থাকে, টমেটো মানে তো আমরা বাংলায় টমেটোই বলি, হ্যাঁ, টমেটোস। ওকে, অনিয়ন্স, হ্যাঁ, মানে কি? এগুলো মানে কিন্তু জেনে নিতে হবে। আমি জানি তোমরা এগুলো মানে জানো, তাই আর এগুলো বাংলা বলে তোমাদেরকে করছি না, যে আমি অবশ্যই জানি যে তোমরা বাংলাগুলো জানো। তো কী কী থাকে? পটেটোস থাকে, টমেটোস থাকে, অনিয়ন্স থাকে, ক্লাউলিফ্লাওয়ার থাকে মানে হচ্ছে ফুলকপি, বিনস থাকে, সিম থাকে, হ্যাঁ, এগ প্লান্টস থাকে, এগস থাকে, ডিম থাকে, হ্যাঁ, দেখতে পাচ্ছ নিচের দিকে ডিম থাকে। তারপর হচ্ছে অয়েল থাকে, তেল থাকে সাধারণত, সল্ট মানে হচ্ছে লবণ, সুগার চিনি, মিল্ক অর্থাৎ গুঁড়া দুধ থাকে, অনেক সময় অনেক মুদি দোকানে লিকুইড দুধও থাকে যেটা ফ্রিজ আপ থাকে। ক্যারটস মানে কি?
গাজর। গাজর এখন সারা বছর পাওয়া যায়, তবে শীতের সাধারণত শীতের এটা একটা সবজি। কিউকাম্বার, খুব জনপ্রিয় একটা সবজি, মানে হচ্ছে কি, কিউকাম্বার মানে হচ্ছে শশা। ওকে, আমরা মোটামুটি দেখলাম যে কি কি আইটেম আমাদের মুদি দোকানে থাকে। তো আমাদের কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনটা ছিল যে তুমি একটা গ্রোসারি শপে গিয়েছো, ঠিক আছে। কোশ্চেনটা ছিল এরকম যে তুমি একটা গ্রোসারি শপে গিয়েছো, সেখানে তুমি স্টুডেন্ট কোশ্চেনগুলো মনে দেখতে পাচ্ছ যে তুমি একটা গ্রোসারি শপে গিয়েছো, সেখানে তুমি কি কি আইটেম ক্রয় করবে বা কারোর সাথে গিয়েছিলে কিনা, এই ধরনের প্রশ্ন করেছে এখানে। আমি তোমাদের কোশ্চেনটা টোটালি শো করছি আবার। সো এখানে কোশ্চেনটা ফার্স্ট ছিল, হ্যাভ ইউ ইভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? তুমি কি রিসেন্টলি কোনো গ্রোসারি শপে গিয়েছিলে কিনা? যদি দেখতে সমস্যা হয়, আমার কথা শুনলেও তুমি অনেকটা বুঝতে পারবে। আমি চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। সার্টেন পিরিয়ড অফ টাইম ফর নেটওয়ার্ক প্রবলেম, একটু ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। সো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল স্টুডেন্টস? ওকে, আমরা কোশ্চেনটা চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা ছিল, দেখো, look at the first question here, the assignment. Have you, okay, I have to clear goods, okay, my god. আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল, হ্যাভ ইউ ইভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? তুমি কি কখনো একটা গ্রোসারি শপ ভিজিট করেছো, মানে হচ্ছে একটা মুদি দোকানে গিয়েছো? ওয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ? বলছে যে তুমি সেখানে কেন গিয়েছিলে এবং তোমার সাথে কে ছিল। যেটা আমি শুরুতে বলেছিলাম, কোশ্চেনগুলো কিন্তু পাঁচটায় আছে, তোমার উত্তরগুলো কিন্তু পাঁচটাই হতে হবে। হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি কি দেখলে, অর্থাৎ তুমি গ্রোসারি শপে যেয়ে কি কি দেখেছিলে। ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, অর্থাৎ তুমি যদি এই ধরনের কোনো দোকানে বা মুদি দোকানে আদৌ ভিজিট করে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড? তার পিছনে কী কারণ ছিল, অর্থাৎ কারণটা কীরকম থাকতে পারে। যেমন ধরো তুমি নিজেই শপ করতে গিয়েছো, অথবা তুমি বড় কারোর সাথে শপ করতে গিয়েছো, বাবা মা, প্যারেন্টস, দ্যাট মিনস, অথবা বড় কারোর সাথে, আঙ্কেল, সামওয়ান, কারোর সাথে, এনিওয়ান এলস গিয়েছো, এটা হতে পারে। ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, সেটা বললো। অ্যান্ড ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইউর শপিং, এবং ওই প্রেক্ষিতে, অর্থাৎ তুমি যে ভিজিট করতে গিয়েছো বা নিজেই কিনতে গিয়েছো, ওই প্রেক্ষিতে অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার একটা শপিং এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা যদি তুমি নিজেও কেনাকাটা করো অথবা কারোর সাথেও যাও, তাও তোমার একটা অভিজ্ঞতা হয় যে আলুর দামটা কত, বা পেঁয়াজের দামটা কত, অথবা ডিমের হালি বা ডজন কত। শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস। এই যে তোমার যে শপিং এক্সপিরিয়েন্সটা হলো, সেটা তুমি 300 ওয়ার্ডস লিখবে, অর্থাৎ 300 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। সো যেটা আমি কিন্তু একবার রিপিট করেছি, তোমাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করছি। 300 ওয়ার্ডস মিনস তোমাকে কিন্তু বেশ বড় হবে, দ্যাট মিনস ইটস মোর লার্জ দ্যান প্যারাগ্রাফ, দ্যাট মিনস ইটস, এটা একটা কম্পোজিশন বা এসে লিখতে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? একটা কম্পোজিশন লিখতে দেওয়া হয়েছে, এটাকে আমরা বাংলা বলি হচ্ছে প্রবন্ধ বা রচনা। এই আকারে লিখবে, যেটা তোমার 300 ওয়ার্ডসের নিচে যাতে না হয়, একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু ঠিক রাখতে হবে যে 300 ওয়ার্ডসে লিখছো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা কি আছে ফর ক্লাস 6। ক্লাস 6-এর জন্য অ্যাসাইনমেন্ট, দ্যাট মিনস সেকেন্ড অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই ইনবক্সে জানাবে বা যোগাযোগ করবে। তো স্টুডেন্টস, যেটা হলো যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা হলো। ফার্স্ট অ্যাসাইনমেন্টে কী ছিল? ফার্স্ট অ্যাসাইনমেন্টে যেটা নিয়ে ক্লাস করেছিলাম, তোমরা বেশ ভালোভাবে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করেছো এবং খুব ভালো হয়েছে।
আর এখানে সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে যে আলোচনা করলাম, যেটা ফার্স্টে ছিল একটা হোল্ডিং হ্যান্ডস কবিতা, সেই কবিতার মূল ভাবটা নিয়ে তোমাকে 5 লাইনের একটা সামারি লিখতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় জাস্টিফাই দ্য টাইটেল। আর সেকেন্ডলি দেখো যে গ্রোসারি শপিং, অর্থাৎ তুমি একটা গ্রোসারি শপে গিয়েছো, সেই গ্রোসারি শপিংয়ের তোমার যে এক্সপিরিয়েন্সটা হলো, আর তুমি নিজে গিয়েছো বা কারোর সাথে গিয়েছো, সেখানে সেই গ্রোসারি শপে, দ্যাট মিনস হচ্ছে যে সেই মুদি দোকানে যেই আইটেমগুলো পাওয়া যায়, তুমি যা যা কিনেছো সেটা নিয়ে তোমার নিশ্চয়ই একটা অভিজ্ঞতা হয়েছে, যে এই জিনিসটার দাম কত, যেটা হচ্ছে দামাদামি করা বা কেনা বা এটা ওয়েটটা বোঝা বা দেখা এবং টাকা দেওয়া নেওয়া, অর্থাৎ তুমি এক্সচেঞ্জ করছো কি, সেই জিনিসটা, অর্থাৎ পুরো একটা শপিং এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস শপিং মানে হচ্ছে কিন্তু মনে রাখতে হবে একটা শপিং মলে শপিং করা না, তুমি কিন্তু কোনো শপিং মলে বা কোনো কাপড়ের দোকানে কাপড় কিনতে যাও না, তুমি গিয়েছো একটা মুদি দোকানে মুদি আইটেম কিনতে, যেটাকে তেল ডাল নুন চিনি আলু এগুলোকে বলা হয় মুদি আইটেম। সো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে তুমি তোমার অভিজ্ঞতা বর্ণনা করবে এবং সেটা হতে হবে কিন্তু 300 ওয়ার্ডস। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আমরা সামনের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস অ্যান্ড ওয়েলকাম ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।